প্রত্যেক শহরের আলাদা আলাদা অভিজ্ঞান অঙ্গুরীয় থাকে। কলকাতা শহরকে যেমন ট্রাম ছাড়া তাই চেনা যায় না। এই ট্রাম লাইন যেন বিবাহিতা রমণীর সিথি, ভাড়া কম হওয়ায় এবং তুলনায় মন্থর বলে লাজুক কেরানি আর অশক্ত প্রৌঢ়ের অবলম্বন। কলকাতার দৃষ্টান্ত দিলে আমরা কাকেই বা নির্দেশ করব? ট্রাম আমাদের কলকাতার প্রেমপত্র, ট্রাম আমাদের শহরের গোপন গয়না। তাই ট্রাম বারবার উঠে এসেছে কলকাতার নাগরিক জীবনে, যেমন তেমনি উঠে এসেছে শিল্পীর ক্যানভাসে, আর সোনালী স্মৃতি হয়ে উঠেছে কলকাতাবাসীর। রবীন্দ্রনাথ থেকে শিবরাম চক্রবর্তী, সত্যজিৎ রায়, মৃণাল সেন সকলেরই লেখায় এবং চলচ্চিত্রে ট্রামের উল্লেখ পাওয়া যায়। রবি ঠাকুর তার সহজ পাঠে লিখেছেন, রাস্তায় চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধূপধাপ। আবার শিবরাম চক্রবর্তী লিখেছেন যে টেরাম গাড়ি হলো কলকাতার লক্ষণ, দেশে গায়েও কিন্তু এই টেরাম কলকাতার বাইরে আর কোথাও পাবি নে। জীবনানন্দ দাশের মৃত্যুর পর শক্তি চট্টোপাধ্যায় সেই অমোঘ লাইন, মৃত্যু তুমি রাসবিহারীর ট্রাম লাইন। আজও কোনো যুবক ছোটবেলায় তার বাড়ির সেই ট্রাম ট্রাম খেলা স্মৃতিতে অমলিন করে রেখে দিয়েছে। এই ট্রামই হলো কলকাতার যেন শকুন্তলার আংটি। কলকাতাবাসী হিসেবে আমাদের জীবন যাপনে ট্রামের শব্দ প্রায়শই উকি মারে। 1873 সালের 24শে ফেব্রুয়ারি কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রামের চলা শুরু। শিয়ালদহ থেকে আরবেনিয়ান স্ট্রিট মোট 3.9 কিলোমিটার। ওই বছরই যাত্রীর অভাবে 20শে নভেম্বর ট্রাম বন্ধ করে দেওয়া হয়। 22শে ডিসেম্বর 1880 সালে লন্ডনে রেজিস্টার্ড হয় দি ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি। 1882 সালে স্টিম লোকোমোটিভ দিয়ে ট্রাম চালনা করা হয় এবং 1943 সালে ট্রামের সম্প্রসারণ হয় পার্শ্ববর্তী হাওড়া শহরে। সেই প্রথম হাওড়া ব্রিজ দিয়ে ট্রাম চলে। 1947 সালে দেশ স্বাধীন হলেও ট্রামের মালিকানা ছিল সিটিসির হাতে। 1953 সালে 1 পয়সা ট্রামের ভাড়া বৃদ্ধির জন্য কলকাতায় আন্দোলন হয়। 29টি ট্রামে অগ্নিসংযোগ করা হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় ভাবনা চিন্তা শুরু করেন কিভাবে ট্রামকে পশ্চিমবঙ্গ সরকারের আওতাভুক্ত করা যায়। 1967 সালে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় একটি আইন পাশ করে। এরপর থেকে কলকাতার পরিবহন মানচিত্রে ট্রামের বিস্তার ঘটে। টালা থেকে টালিগঞ্জ ট্রাম রুটের সাম্রাজ্য গড়ে ওঠে। মুম্বাই, চেন্নাইয়ের পর কলকাতাতেও ট্রাম চলে। আমাদের মনে পড়ে সেই 5-এর দশকের শেষে একটি ট্রাম গাড়ির শেষ আসনটিতে বসে যুবক অপু মাঝে মাঝেই একটি চিঠি পড়ছে। আমরা কৌতূহলী হয়ে উঠলেও অনতিকালের মধ্যে পরিচালক সত্যজিৎ রায় আমাদের জানিয়ে দেন এটি বস্তুত অপুর একটি গল্প পত্রিকান্তরে মনোনীত হওয়ার বার্তা বয়ে আনা সম্পাদকীয় দপ্তরের একটি চিঠি। এই যে শব্দের সঙ্গে প্রথম চুম্বন, একে যে নাগরিকতার তবকে মুড়ে রাখা যায়, পল্লী থেকে শহরে আসা পর্বে সত্যজিৎ ব্যক্তি চৈতন্যের এক বিরাট প্রকাশকে যখন ট্রামের ভিড়ে আবিষ্কার করেন, তখন আমরা বুঝতে পারি যে ট্রাম আমাদের শহরের গোপন গয়না। জীবনানন্দকে ট্রাম লাইন ছাড়া ভাবাই যায় না। তিনি ভাবতেন এসপ্ল্যানেডের ট্রাম লাইনের সর্পিল রহস্য। Is always helpful and always useful for public, particularly for the pedestrians of Calcutta. ভালোই লাগে, একটা ট্রামে চড়ার ভাইবটাই আলাদা, একটা অন্য কোনো ফর্ম অফ ট্রান্সপোর্টে এটা লাগে না। খুব রিসেন্টলি স্টার্ট করেছি, কিন্তু খুব ভালো লাগে, নিজের টাইম নিয়ে চলে, বেশ সুন্দর লাগে। আমি আমার বয়সের হিসেবে ট্রামে খুব একটা কমই উঠেছি, বাট আমার ছোটোবেলা থেকে ট্রামে উঠতে খুব ভালো লাগতো। জিনিসটা আমার ট্রামের ইঞ্জিন রুম সামনে বসা, এগুলো আমার জন্য একটা অ্যাডভেঞ্চার ছিল।
সব থেকে বড় ব্যাপার এটা যে দূষণ ফ্রি গাড়ি, এতে কোনো মানে প্রদূষণ হয় না ডাইরেক্টলি। আর আমি বহুদিন ধরে ট্রামকে ভালোবাসি, ট্রামেই উঠি বেশিরভাগ। ট্রাম না পেলে যে মানে ট্রাম পাওয়ার জন্য ধরে নিন আমার অল্প ডিস্টেন্স আছে, আমি মানে এই জন্য আমি 1 ঘন্টা ধরে বসে থাকি যাওয়ার জন্য। এবার যখন দেখি পাইছি না তো হতাশ হয়ে আবার বাস ধরতে হয় আমাকে। 1994 সাল থেকে তদানীন্তন রাজ্য সরকার ট্রামকে অবসোলিউট ঘোষণা করে। ট্রাম কোম্পানির বাস পরিষেবা চালু হয়। ততদিনে হাইকোর্ট, বিড়লা প্ল্যানেটোরিয়াম, নিমতলা, ঘাসবাগান টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়। হাওড়া ব্রিজ থেকেও ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়। এরপর কমতে থাকলো ট্রামের ফ্রিকোয়েন্সি। ফলে দরকারের সময় ট্রাম না পাওয়া কলকাতাবাসীকে ধীরে ধীরে ট্রামের প্রতি একটা অনীহার জন্ম দিতে শুরু করলো। অথচ ট্রাম পেলে এখনো শহরবাসী তাতে উঠে গন্তব্যে যেতে চায়। এখান থেকে যাব আমি কলেজ স্ট্রিট, তো ওয়ান ওয়ের বাস আছে কিন্তু সেটা ঘুরে যায়। কিন্তু ট্রাম পেলে কি একদম সোজা চলে যাওয়া যায়, কিন্তু এখন যাওয়ার সিচুয়েশন তো এখন ট্রামই পাওয়া যায় না। আর কলকাতায় ট্রাম দেখা তো কপালের ব্যাপার। ট্রামে চলেছি, কিন্তু এখন আর ট্রাম দেখাই যায় না। মাসে হয়তো একবার চড়ি। আস্তে আস্তে কলকাতার এই গর্ব ট্রাম কলকাতার কিছু মানুষের কাছে হয়ে উঠল চক্ষুশূল। ট্রাম মানে সেই তো এক লাইনে চলা ধীর গতির একটা যান। সময়ে ট্রাম পাওয়া যায় না, ট্রামের জন্য দাঁড়িয়ে থাকাই সার। এবং এই ট্রামের যে ফ্রিকোয়েন্সির অভাব ছিল, সেই অভাবের সুযোগ নিল কলকাতার অটো রুটগুলো এবং ট্রাম থেকে বিমুখ হলেন অনেক যাত্রী। ফলে ট্রাম ক্রমশ যেন বার্ধক্যের বারাণসী হতে লাগলো এই কলকাতা শহরে। নতুন সরকার 2011 সালে ট্রামকে নিয়ে ভাবনা চিন্তা করেছিল। তারা 2 কামরার জায়গায় 1 কামরা ট্রাম চালু করেছিল, শীততাপ নিয়ন্ত্রিত ট্রাম চালু করেছিল এবং তাদের জন্য লেডি স্পেশাল ট্রাম চালু করেও চেষ্টা করেছিল। কিন্তু ততদিনে কলকাতার মানুষের ট্রামের প্রতি যে সুদৃঢ় অনীহা তৈরি হয়েছে, সেখান থেকে আর বেরোনো যায়নি। দু 2016 সালে সিটিসি, সিএসটিসি এবং WBSC মিলে তৈরি হয় WBTC। ততদিনে মেট্রোর কাজের জন্য বেহালা, জোকা, গ্যালেপ স্ট্রিট, বাগবাজার এবং বিবাদীবাগের ট্রাম রুট বন্ধ করে দেওয়া হয়। ডালহাউসি স্কোয়ার, ঠিক বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লালবাজার পেরিয়ে এই জায়গা দিয়ে ট্রাম আসতো এবং এসে এইভাবে লালদিঘির পাশ দিয়ে গিয়ে এই ট্রাম ঘুরে যেত। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য এই ট্রাম রুটকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বর্তমানে ইস্ট ওয়েস্ট মেট্রোর মহাকরণ স্টেশন সম্পূর্ণ এবং ইস্ট ওয়েস্ট মেট্রো অলরেডি চালু হয়ে গেছে, কিন্তু এই রাস্তাতে এখন অবধি ট্রাম লাইন ফেরত আসেনি। 4 সেপ্টেম্বর 2018 সাল মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ল। ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা করে রাতারাতি বন্ধ করা হয় বেলগাছিয়া ট্রাম ডিপো। সেখানে এখনো 30টির বেশি ট্রাম অনাদরে অবহেলায় পড়ে রয়েছে। বেলগাছিয়া ব্রিজে পণ্যবাহী গাড়ি, ট্রাক চললেও ট্রামের ক্ষেত্রেই শুধুমাত্র প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কলকাতার ট্রাফিক পুলিশ। এই একই কারণে বিদ্যাপতি সেতুতেও ট্রাম বন্ধ করে দেওয়া হয়। ফলে রাজাবাজার ট্রাম ডিপো যেন অস্তিত্বের আস্থাকুর হয়ে দাঁড়িয়েছে। কলকাতার রাজাবাজার ট্রাম ডিপো কলকাতা শহরের একটি অন্যতম বড় ট্রাম ডিপো, কিন্তু সেখানেও দীর্ঘদিন ধরে অনাদরে অবহেলায় পড়ে রয়েছে ট্রাম। একই যুক্তি, কালীঘাট ব্রিজের দুর্বলতা দেখিয়ে ট্রাম বন্ধ করে দেওয়া হয়েছে কালীঘাট ডিপো থেকেও। 2020 সালে
আমফান ঝড়ের পর বন্ধ রয়েছে খিদিরপুর এসপ্ল্যানেড রুট। কলকাতার একটা অন্যতম রোমান্টিকতা এই ট্রাম, এবং এই যে গড়ের মাঠ, তার যে পাশ দিয়ে সবুজ ঘাস চিড়ে দিয়ে এই রাস্তা ধরে ট্রাম আসতো, এবং খিদিরপুরগামী ট্রাম এই লাইন ধরেই আসতো। এবং দেখতে পাচ্ছেন দূরে যে পোস্টগুলো লেখা রয়েছে সেগুলো হচ্ছে খিদিরপুর ধর্মতলাগামী যে ট্রাম চলতো 36 নম্বর রুটের ট্রাম, সেই ট্রামের এগুলো হচ্ছে ইলেকট্রিক পোল। এই পোলগুলো এখন অবধি অক্ষত রয়েছে। আমফান ঝড়ের পর 2020 সালে এই ট্রাম লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, অর্থাৎ গাছ পড়ে এই ট্রামের বহু জায়গায় তারের উপর গাছ পড়ে যায়, ফলে পরিষেবা বিপর্যস্ত হয়। এবং তখনই সরকার সিদ্ধান্ত নেয় যে এই রুটটা ট্রাম বন্ধ থাকবে। কিন্তু পরবর্তীকালে এই রুটটা চালু করার কোনো ভাবনা চিন্তা সরকার করেনি। এই রুটটা বিশেষ করে লাইনগুলো দেখতে পাচ্ছেন, একদিকের লাইন দেখতে পাচ্ছেন, আর একদিকের লাইনে দেখুন আগাছা ভর্তি হয়ে পড়ে রয়েছে। যারা ট্রাম নিয়ে আন্দোলন করছে সেই সংস্থার দাবি হচ্ছে যে এখানে শুধুমাত্র ট্রামের বৈদ্যুতিকরণ করলে অনায়াসেই এই রাস্তা দিয়ে ট্রাম চালু হতে পারে, এবং একটি ট্রাম রুট যে রুট দিয়ে সম্পূর্ণ আলাদা রাস্তার থেকে, এবং এই রুটে ট্রাম আলাদাভাবে গেলে এখানে বাসের কোনো রকম ক্ষতি হবে না বা যানজটের কোনো ব্যাপার নয়, কারণ ট্রাম একটা সেপারেট ট্র্যাকে যাবে। কিন্তু তারপরেও সেরকম কোনো হেলদোল দেখা যায়নি। 1985 সালে তৈরি হওয়া বিধাননগর ট্রাম টার্মিনাল 2020 লকডাউনের পর থেকে আর চালু হয়নি। আজ এই ট্রাম ডিপোর সামনে বিছানো রয়েছে লাইন, কিন্তু ডিপোর ভেতরে রয়েছে এক শূন্যতা। একই কারণে পার্ক সার্কাস ট্রাম ডিপো মা ফ্লাইওভারের র্যাম্প তৈরি করার কাজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, আর খোলেনি। এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাল শিবরাত্রির সলতের মতো ওই কলকাতার ট্রাম মানচিত্রে এখনও যা অবশিষ্ট রয়ে গেছে। এখানে 25 নম্বর রুটের ধর্মতলা থেকে গড়িয়াহাট এবং ধর্মতলা থেকে শ্যামবাজার রুটের ট্রাম চলে, তাও দিনের একটি নির্দিষ্ট সময়ে এই ট্রাম চলে। পার্ক সার্কাস সংলগ্ন এলাকায় নোনাপুকুর ট্রাম ডিপো হলো ট্রামের প্রতিষ্ঠিত ওয়ার্কশপ। একসময় কলকাতা শহরের ট্রামের রক্ষণাবেক্ষণের কাজ এই ডিপোতে হতো। বর্তমানে বেশ কিছু ট্রাম এখানে এখনো সংরক্ষিত আছে, কিন্তু যেহেতু ট্রাম শিল্প ঢুকছে তাই নোনাপুকুর তার ব্যতিক্রম হবে কি করে। চলছে এখন অবধি টালিগঞ্জ ট্রাম ডিপো, সেখানে 24/29 রুটের ট্রাম চলছে। বালিগঞ্জ ট্রাম ডিপো বালিগঞ্জ টু টালিগঞ্জের জন্য খোলা আছে। শ্যামবাজার ট্রাম ডিপো ধর্মতলা থেকে শ্যামবাজার অবধি ট্রাম আসে। গড়িয়াহাট ট্রাম ডিপো 25 নম্বর রুটে ট্রাম চলে। গড়িয়াহাট ট্রাম ডিপোর কিছুটা অংশ এখন ইলেকট্রিক সেট হয়েছে, এবং মজার কথা হলো শ্যামবাজার রুটে যে ট্রাম চলে গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে সেই ট্রাম ধর্মতলায় আসে এবং এসে সেই ট্রাম চলে যায় শ্যামবাজারের দিকে। ট্রামকে বাঁচাতে দি ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন লড়াই করছে। আদালতে এই মর্মে জনস্বার্থ মামলাও চলছে। দাবি উঠছে এবং আদালতও বলছে যে ট্রাম পরিষেবা চালু করতে, কিন্তু সরকারের নিরুৎসাহতাই চোখে পড়েছে বারে বারে। কখনো পুলিশ সম্মতি দিচ্ছে না, কখনো পরিবহন দপ্তর ভাবতে নারাজ। আবার গড়িয়াহাট ট্রাম ডিপোতে ট্রাম নিয়ে মিউজিয়ামও তৈরি হয়েছে, কিন্তু এতে ট্রামের লাভ কিছুই হয়নি। পুলিশ বলছে ট্রামের জন্য নাকি দুর্ঘটনা ঘটছে, ট্রামের জন্য হচ্ছে রাস্তা জ্যাম, অথচ সমানে ট্রামের ট্র্যাকেতে অন্য গাড়িকে ঢুকিয়ে ট্রামের গতিরোধ করা হচ্ছে। ট্রাম যেহেতু একটি লাইনে চলে, ফলে তার ট্র্যাকেতে যদি অন্য গাড়ি ঢুকিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ট্রামের গতিরোধ হয়। তার উপরে রয়েছে ট্রাম লাইনের উপরে অবাধে সাইকেল নিয়ে যাওয়া, ট্রামের
ঘন্টাকে কোনো রকম পাত্তা না দিয়ে এগিয়ে যাওয়া, কখনো বা গাড়ি পার্কিং করে ট্রাম লাইনের ওপর রেখে যাওয়া, ট্রামের ড্রাইভার বেল বাজিয়ে বাজিয়ে ক্লান্ত হয়ে গেলেও আরোহীর দেখা মেলে না। শেষমেশ ট্রামের কন্ডাক্টর যারা রয়েছেন তারা এসে পথ পরিষ্কার করেন এবং তারপরে ট্রাম এগিয়ে যায় তার গন্তব্যের দিকে। এই চেনা ছবি কলকাতাতে হরদম দেখা যাচ্ছে যেখানে যেখানে ট্রাম চলছে। পুলিশ বারবারই বলছে ট্রামের জন্য জ্যাম হচ্ছে, তাই অন্য সব যানে এগিয়ে যাওয়ার ছাড়পত্র থাকলেও ট্রাম লাইনে বসিয়ে দেওয়া হচ্ছে গার্ডরেল। যাত্রী সমেত ট্রাম আটকে রয়েছে মিনিটের পর মিনিট ধরে, কখনো বা ঘন্টা, কেননা ট্রামের জন্য জ্যাম হচ্ছে, এই যুক্তি তারা দিচ্ছেন। যদিও বা ট্রাম অনেক পরে পুলিশ সম্মতি দেয় এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু সেখানেও রাস্তায় বিধিবদ্ধ, রাস্তার মধ্যে অবিবেচকের মতো পার্কিং করা রয়েছে। কখনো কখনো কোনো সহৃদয় পুলিশ কর্মী যদি এসে সেই বাইককে বা চার চাকার গাড়িকে সরিয়ে দেয়, তবে যাত্রীদের ক্ষেত্রে হয় মুশকিল আসান। আর ট্রামের কটা ডিসঅ্যাডভান্টেজ আছে কি, ট্রাম একটি ভারী গাড়ি এবং ট্রামের গতি কম, আর প্যাসেঞ্জার কমে যাচ্ছে দিনকে দিন। তো যদি সে গভর্নমেন্ট যা যা আছে, মানে গভর্নমেন্ট যদি একটা ফান্ড দিয়ে সেটাকে প্রাইভেট কোম্পানিকে দিয়ে ডেভেলপমেন্ট করে, সেটা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে, স্পিড বাড়িয়ে যদি সেটাকে একটা অন্য রাস্তার সাইডে করে একটা আলাদা ট্র্যাক করে যদি সেটাকে রান করাতে পারে, তাহলে সেটা খুবই ভালো হবে। কেননা ট্রাম যদি ডেভেলপমেন্টের পরে যদি ট্রাম চলে, তাহলে জিনিসটা খুবই ভালো হবে এবং প্যাসেঞ্জার বেড়ে যাবে, এটা একটা খুবই প্লাস পয়েন্ট। তো আমাদের জন্য এখনকার দিনে বাস তো আছেই, কিন্তু বাস চিপেস্ট ওয়ে অফ ট্রান্সপোর্ট, কিন্তু বাসের যে পলিউশন মানে আমাদের পৃথিবীতে এমিট হচ্ছে, সেটা খুবই খারাপ এই পৃথিবীর জন্য এখনকার দিনে। সেই জায়গায় ট্রাম আমার মনে হয় একটা খুবই ভালো ওয়ে অফ ট্রান্সপোর্ট। তো এর বেশি তো কিছু বলার নেই, এখন সরকার চাইছে সেরকমভাবে করে করে এটা ভালো জিনিসটাকে নষ্ট করতে চাইছে, টাকা গরিব আপনার মানে গুছিয়ে নেওয়ার জন্য। এই যাতে প্রপার্টি আছে এই ট্রাম কোম্পানি, কত পুরনো কোম্পানি, 100 বছরের উপরে কোম্পানি, আর যা প্রপার্টি থেকে ভালো করে কাজে লাগালে কত ভালো যে উন্নতি হতে পারে, ইমপ্রুভমেন্ট হতে পারে, সেটা কিছু হচ্ছে না। জাস্ট যেরকমভাবে চালিয়ে দেওয়া যাক, তুলে নেওয়া হোক, এই রাস্তায় চলে যাচ্ছে। বর্তমানে সরকার পত্রিকা পড়ে জানা যাচ্ছে যে তারা ঠিক করেছেন যে এই ট্রাম রুট কলকাতাতে তারা পুনরুজ্জীবন করবেন এবং সেটা জয় রাইড হিসেবে রাখবেন। অর্থাৎ স্প্ল্যানেড থেকে এই ট্রাম এই ময়দানের এই পথ ধরে আসবে দেশি বিদেশি পর্যটককে নিয়ে এবং এই রেসকোর্সের পাশ দিয়ে গিয়ে সোজা এগিয়ে যাবে। তবে সেই যাত্রাপথ কিছুটা সংকুচিত হতে পারে এবং ময়দান থেকে আরেকটু এক্সটেনশন করে সেখানে ট্রামের একটা টার্মিনাল করে আবার ট্রামটিকে ফেরত পথে এই রাস্তা দিয়েই নিয়ে আসা হবে এসপ্ল্যানেডের দিকে। কিন্তু এই ময়দানে একটা পেরেক উঠতে গেলেও যাদের অনুমতি নিতে হয় তারা হলেন ইস্টার্ন কমান্ড বা ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী যদি অনুমতি দেয় তবে এখানে ট্রামের টার্মিনালের জায়গা হলে এই রুটটাকে জয় রাইড হিসেবে করা হবে এবং সেক্ষেত্রে ধর্মতলা থেকে বা ইস্টম্যানেড থেকে এই ট্রাম আসবে এবং এসে এই ট্রাম রুট কিছুটা সংকুচিত করা হবে। It is their prerogative discussion. We cannot just make this government bound to allow trams fly to all the routes. কোর্টে কেস হচ্ছে, তাতেও কোনো কথা মানে সত্তর পাওয়া যাচ্ছে না, যা কিছু সাজিয়ে দেওয়া হচ্ছে। আমার মানে খুব দুঃখ, এই খবরটা পেয়ে খুব দুঃখ পেয়েছি, মনটা খুব খারাপ হয়েছে এটা নিয়ে। কিছুদিন পরে চলে যাবে শুধু এই ধর্মতলায় বলছে যে চলবে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার, এটা তো কোনো মানে কাজে লাগলো না, লোক দেখানো কি বাস। ওই ট্রাম আছে, নামকা বাসতে আছে, কিন্তু যে জিনিসটা আছে এটা মানে পুরো হেরিটেজ, এটা কেউ মানতে চায় না, এই হলো ব্যাপারটা।
কলকাতার দিগন্ত রেখায় ট্রাম এমনভাবে সংলগ্ন যে বাংলা কেন বৈদেশিক চলচ্চিত্রেও কলকাতা সম্বন্ধে মন্তব্য করতে গেলে ট্রাম গাড়িকে অবশ্যই দ্রষ্টব্য ভাবতে হয়। It is one of the beautiest and is a comfortable journey. And in my opinion, it is even more comfortable than metro. এই ট্রামে চড়েই বিষ্ণু দে প্রতিদিন মৌলানা আজাদ কলেজে পড়াতে যেতেন। অমল রায়চৌধুরী যেতেন প্রেসিডেন্সিতে, আর সমর সেনের ট্রাম যাত্রা তো জ্যোতি বসুকেও অবাক করেছিল। দুরন্ত ব্যস্ততার মধ্যেও তিনি ট্রাম ছাড়া ফ্রন্টিয়ার অফিসে পৌঁছতেই পারতেন না। জব চার্নকের এই শহরের ট্রামই হলো শকুন্তলার আংটি। তাই ট্রাম যদি বিদায় নেয়, কলকাতা ক্রমশ দুর্বোধ্য চিঠির মতো দূরে সরে যাবে। আগে যখন ট্রাম লাইনটা খারাপ ছিল, আজ থেকে 3-4-5 বছর আগে, যখন কোনো আউটলাইন হয়ে যেত, এখন মানে লাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তার পিছনে কত কোটি টাকা খরচ হয়েছে। যদি এটাই করার ছিল, তাই টাকা নষ্ট করার মানে কি হলো? সব পাকাপোক্ত লাইন করা গেছে, এখন ট্রাম খুব ভালোভাবে চলছে, কোনো আউটলাইন হচ্ছে না, ভালো সার্ভিস পাওয়া যাচ্ছে। শুধু একটু কোঅর্ডিনেশনের দরকার। কোঅর্ডিনেশন ঠিক থাকলে আর সময়টা মেনটেন যদি করা যায়, তো তাহলে প্রচুর প্যাসেঞ্জার পাওয়া যাবে। 1994 সালে ট্রামের লোকসান হচ্ছে দেখে ট্রাম কোম্পানি বা তদানীন্তন সিটিসি বাস পরিষেবা শুরু হয়, এবং এই সিটিসির যে বাস পরিষেবা, সেই পরিষেবা কিন্তু কলকাতা শহরের মানুষের, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার যে পরিষেবা, সেই পরিষেবা দিতে কিন্তু সিটিসি তখন থেকেই সক্ষম নয়। বরং তারা শহর এবং শহরের থেকে আউটস্কার্টস, যেগুলো যেমন ধর্মতলা, রাধানগর, এই যে বাসটি দাঁড়িয়ে আছে, এইরকম বিভিন্ন শহরতলিকে কানেক্ট করেছে সিটিসির এই বাসগুলি। এবং যখন সিএসটিসি লসে চলছিল, তখন সিটিসিও বাস চালিয়ে খুব যে লাভ করেছে, বা বলা যায় লাভ করেইনি। সেক্ষেত্রে 1994 সালে ট্রাম যে নেটওয়ার্ক ছিল কলকাতার, সেই ট্রাম নেটওয়ার্ককে কেন আধুনিকীকরণ করে তাকে কলকাতার মানুষের কাছে আরও সুষ্ঠু পরিবহন পরিষেবা তুলে দিতে পারেনি, সেই সময়ে প্রশাসনের কাছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকেই যাবে। ট্রামকে মন্থর বলা হলেও রাস্তা ফাঁকা থাকলে ট্রাম যথেষ্ট গতি নিয়ে এখনো দৌড়তে পারে তার বুড়ো শরীরে। কিন্তু অভিযোগের তো আর শেষ থাকে না। আবার তা যদি হয় অমূলক, বলা হয় ট্রাম লাইন আসলে নাকি বাইক চালকদের মরণ ফাঁদ, অথচ রাস্তায় দুপাশে সারি সারি কার পার্কিং যে রাস্তার গতিকে স্তব্ধ করে, সে কথা কেউ প্রশ্ন তোলে না। ট্রাম আজকের কলকাতাতে একটি আইকন, কিন্তু এ কথা শহরবাসী বোধহয় আস্তে আস্তে ভুলতে বসেছে। দেখুন, ট্রাম আমাদের কলকাতার এক ঐতিহ্য, সেটা আমি 100% এগ্রি করছি। বাট এই যে ট্রাম লাইন, তার রক্ষণাবেক্ষণ বা কিছু, সেটা কিন্তু আমাদের এই শহরে একদমই হয় না। বিজ্ঞান যেটা বলে দিচ্ছে আমাদের, যদি একটা আপনার এই ট্রাম লাইনের ওপর আমার দুটো চাকা, স্কুটারের বা বাইকের দুটো চাকা একসঙ্গে পড়ে গেলে আপনি পড়তে বাধ্য। আমি ধরুন ইজিপ্ট গেছি, ওখানে আলেকজান্দ্রিয়া বলে একটা জায়গা আছে, ঠিক আমাদের এই কলকাতার মতোই ওখানে ট্রামও চলে। ওখানকার ট্রাম লাইনগুলো কত ওয়েল মেনটেন, এবং ওখানে আপনার ট্রাম লাইনগুলো রাস্তার থেকে অনেক বেশি ঢোকা, মেজের সঙ্গে মেলানো, তাতে আপনার বাইকারেরও কোনো অসুবিধা হয় না, কারোর পথ চলতি মানুষেরও অসুবিধা হয় না। বিধান সরণি থেকে কলেজ স্ট্রিটের মোড় অবধি যে ট্রাম লাইনের অবস্থা, ইট বেরিয়ে গেছে, সেই অবস্থাতেই লোকে এখন আমাদের কারোর চোখে পড়ে না যে রাস্তাটা সারাতে হবে। এবং আমার অনেক চেনাশুনো আমার বন্ধু বান্ধব থেকে আমার এই বাইক অ্যাক্সিডেন্টে এই ট্রাম লাইনে কেউ আহত হয়েছে, হাত পা ভেঙেছে, এবং অনেকে মারাও গেছে। হ্যাঁ, মানছি এটা আমাদের ঐতিহ্য, আমরা ট্রামকে হারাতে চাই না। বাট
তা সত্ত্বেও আমরা কোনো মানুষের প্রাণহানি হোক সেটাও আমরা চাই না। ট্রামকে কেন্দ্র করেও যথারীতি রাজনীতির চাপানোত্তর চলছে। এক পক্ষ বলছে যে সরকার নাকি চায় ট্রাম কোম্পানির যা ডিপো এবং সম্পত্তি আছে তা বিক্রি করে দিতে। আর এই জল্পনাকে খানিকটা উস্কে দেয় যখন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বেলগাছিয়া ট্রাম ডিপো পরিদর্শন করে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অ্যানেক্স বিল্ডিং তৈরির প্রস্তাব দেন। আবার আর একদিকেও ট্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত যে সমস্ত অরাজনৈতিক এবং সাংস্কৃতিকবান মানুষ রয়েছেন তাদের মধ্যে আবার রাজনৈতিক ব্যক্তিত্বেরও ভিড় চোখে পড়েছে। সব মিলিয়ে আমাদের দেশে সব কিছু ইস্যু যেমন রাজনীতির মোড়কে রূপ পায়, ট্রামও আস্তে আস্তে না রাজনীতির একটি বিষয় হয়ে যায়। কলকাতায় ট্রাম থাকবে কি না থাকবে, সরকার ট্রামকে এক রুটেই চালানোর সিদ্ধান্ততে অটল থাকবে, নাকি আদালত ট্রাম প্রেমীদের কথা মাথায় রেখে ভবিষ্যতের কথা মাথায় রেখে কলকাতাতে আবার ট্রাম পরিষেবা সুষ্ঠুভাবে চালু করার অনুমোদন দেবে, এই নিয়েই আপাতত ভবিষ্যৎ ঝুলে রয়েছে। তাই আমরা সকলে মুখাপেক্ষী আদালতের ওপর, আদালত কী সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত যাই হোক, তবে আজকের পৃথিবীতে দূষণ যেখানে মাত্রাতিরিক্তভাবে বাড়ছে, সেখানে কলকাতা শহর তার চিরাচরিত ঐতিহ্য এই দূষণহীন আইকনিক ট্রামকে রেখে দিলে আমার মনে হয় সেটা ভবিষ্যৎ প্রজন্মের কাছেও ভালো বার্তা দেবে। আপাতত সেই আশায় রয়েই আমরা বুক বেঁধেছি। আমরা যারা ট্রাম প্রেমী রয়েছি তারা চাই আবার ট্রাম চলুক শহরের বুক চিরে।